Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকে আমরা রিপোর্ট রাইটিং এ নতুন একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক নিয়ে আলোচনা করব। খুবই বিতর্কিত একটি বিষয় এবং সংবাদ মাধ্যমে আমরা প্রতিনিয়ত নতুন নতুন খবর দেখতে পাচ্ছি। বেশ কিছু হিংসাত্মক ঘটনা, ভীষণ বিতর্কিত একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ঘটছে। আজকে আমরা কথা বলবো ওয়াক অফ বিল নিয়ে, অর্থাৎ দি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাকে অন্য আরো বেশ কিছু কথা তোমাদেরকে জানাতে হবে, এবং যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সংস্কার মুক্ত মন নিয়ে দেখবে, কারণ তোমরা সামনেই পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা আছে এবং পরবর্তীকালে ডাব্লিউবিসিএস পরীক্ষা আছে। সো এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা আনসার হিসেবে এই প্রশ্নের উত্তর লিখবে, এবং যখন একজন স্টুডেন্ট হিসেবে তুমি একটি প্রশ্নের উত্তর লিখছো তখন তোমার প্রশ্নের মধ্যে একটা ব্যালেন্সড ওপিনিয়ন অবশ্যই থাকতে হবে। অর্থাৎ তুমি সেই ঘটনাটি বা সেই বিষয়টির পক্ষে এবং বিপক্ষে দুটো পক্ষই কিন্তু তোমার উত্তর মধ্যে লিখবে এবং সবার শেষে একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেবে। সেখানে তুমি কখনোই পক্ষপাতিত্ব বা বায়াসনেস দেখাতে পারো না, তাহলে কিন্তু তোমার নাম্বার ওখানে কাটা যাবে। আজকে যখন ওয়াক অফ বিল নিয়ে এত চারদিকে সমস্যা বিতর্ক সৃষ্টি হয়েছে, এত হিংসাত্মক ঘটনা ঘটছে, তখন আমার মনে হয় অ্যাজ এ টিচার আমার উচিত তোমাদের সবাইকে ওয়াক অফ বিল আসলে কি, সেখানে কি কি বলা আছে, সংশোধন আইনে কি কি তৈরি করা হয়েছে, এই সমস্ত পুরো বিষয়টা তোমাদেরকে জানানো উচিত বলে। এবং সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মানুষকে বিভিন্নভাবে মিসগাইড করা হচ্ছে, ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। সুতরাং আমি আশা করব তোমরা যারা পড়াশোনা করছো, পরীক্ষা দেবে, তোমরা যারা অবশ্যই লজিক্যাল মাইন্ড নিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করবে বিষয়টা, তাদের পুরো সত্যিটা অবশ্যই জানা উচিত। আমরা প্রথমেই জানবো ওয়াক অফ বিলটা আসলে কি, কেন তৈরি করা হয়েছিল। আজকে আমরা অবশ্যই রিপোর্ট রাইটিং এ ক্লাস করব, কিন্তু রিপোর্ট রাইটিং এ যাবার আগে এই বেসিক কিছু ইনফরমেশন আমাদের প্রত্যেকের জানা উচিত। এবং আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব তোমরা অ্যাজ আ স্টুডেন্ট এই টপিকটা আলোচনা করবে, এবং তোমরা অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে তোমরা এক্সপ্রেস করতেই পারো, কিন্তু সেখানে কোনো রকম কোনো বাজে মন্তব্য, কোনো রকম কোনো অ্যাটাক এরকম যেন না থাকে। কারণ আমি চেষ্টা করছি পুরোপুরি নিরপেক্ষভাবে এই বিষয়টাকে তোমাদের সামনে প্রেজেন্ট করা, যাতে তোমরা পরীক্ষাতে প্রশ্ন আসলে লিখতে পারো। এখানে আমি আমার পার্সোনাল কোনো ওপিনিয়ন দিচ্ছি না, বা আমি কোনো কমিউনিটি সেন্টিমেন্টকে আঘাত করারও চেষ্টা করছি না, একদমই সেটা আমার উদ্দেশ্য নয়। পরীক্ষাতে যদি এই প্রশ্নটা আসে তখন অ্যাজ আ স্টুডেন্ট তোমরা কিভাবে এটা আনসার করবে, কিভাবে এটার পক্ষে বিপক্ষে দুটো যুক্তি তোমরা দেখাবে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং এর এই ক্লাসে। এবং সেটা করার আগে আমার মনে হয় ওয়াক অফ বিল সম্পর্কে কিছু বেসিক নলেজ, বেসিক ইনফরমেশন তোমাদের সবার জানা উচিত। দেখো, ওয়াক অফ এটা হচ্ছে আসলে একটি মুসলিম আইন, এটি একটি মুসলিম ল, এবং আইন শুধু বলবো না, এটা কিন্তু একটা ট্র্যাডিশনের মধ্যেও পড়ছে। মুসলিম ল এবং ট্র্যাডিশন দুটোই বলতে পারো তোমরা। এবং ওয়াক অফ যে কথাটা সেটা হচ্ছে আসলে যখন কোনো একজন মানুষ নিজের ইচ্ছেই তিনি তার কোনো জমি, তার কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি, টাকা পয়সা যা কিছু হোক তিনি দান করছেন, এবং সেটা দান করছেন ধর্মীয় উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ধর্মীয় কোনো কাজকর্ম হবে সেই জন্য, কিংবা সোশ্যাল কোনো চ্যারিটেবল কাজ হবে, চ্যারিটি করার জন্য, দান ধ্যানের জন্য। অর্থাৎ যখন কোনো মানুষ, এবং অবশ্যই এখানে বলা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যিনি গত 5 বছর ধরে মুসলিম ধর্ম প্র্যাকটিস করছে তিনি দান করতে পারবেন। এবং এই যে একটি জমি বা একটা প্রপার্টি দিচ্ছেন, দান করছেন ধর্মীয় উদ্দেশ্যে বা দান করার উদ্দেশ্যে, এই যে দান তিনি করলেন, দান যে তিনি করলেন এটা কিন্তু পার্মানেন্টলি করা হলো। অর্থাৎ তার মনে হলো কিছুদিন পরে তিনি এটা আবার ফিরিয়ে নেবেন, সেটা কিন্তু করতে পারবেন না। এই যে দান করা হলো, ডোনেট করা হলো, এটা পার্মানেন্ট করা হলো, কারণ মনে করা হয় এই দানটা গডকে করা হচ্ছে, ভগবানকে, ঈশ্বরকে করা হচ্ছে, সেই জন্য তার কাছ থেকে তুমি আবার এটা ফিরিয়ে নিতে পারবে না। এখানে এই যে এত জমি সম্পত্তি এগুলোকে যখন
ম্যানেজ করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে, তার জন্য স্টেটে, প্রত্যেকটি স্টেটে স্টেট ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে ম্যানেজমেন্টের জন্য। এবং এই যে স্টেট ওয়াকফ বোর্ড, এখানে যখন কোনো মানুষ কমপ্লেন নিয়ে আসছে, কোনো রকম কোনো জমি ডিসপিউট নিয়ে আসছে, তখন সেই বিচারটা করা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনালে। ওয়াকফ ট্রাইব্যুনালে সেই বিচারটা করা হচ্ছে, জমি ডিসপিউট নিয়ে সমস্ত মামলাগুলো এখানে দায়ের করা হচ্ছে এবং সেখানে মানে প্রবলেমটা নিষ্পত্তি করা হচ্ছে। এখন এই যে ওয়াকফ ট্রাইব্যুনাল, ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে এবং যত জমি তাদের আওতায় রয়েছে, যত প্রপার্টি তাদের আওতায় রয়েছে, দেখা গেল কিছুদিন পরে যে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, বিষয়টা নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হচ্ছে, কিছু কমপ্লেন্ট আসছে। এখন দেখো, যেখানেই জমি নিয়ে বিষয়টা থাকে সেখানে কিছু না কিছু প্রবলেম হয়, খুবই স্বাভাবিক বিষয়। ল্যান্ড নিয়ে আমাদের সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে, আমাদের চারপাশে, আমাদের লোকালিটিতে। সুতরাং যেখানে ল্যান্ড নিয়ে এত বিষয়টা চলছে, সেখানে কিন্তু প্রবলেম একটা আসতেই পারে। এবং আমরা দেখছি যে এই যে ওয়াকফ বিল, যেটা 1995-এ নিয়ে আসা হয়েছিল, সেই বেসিসে কাজগুলো করা হচ্ছে, ঠিক আছে। এবং এখানে মুসলিম সম্প্রদায় মানুষের উন্নতির জন্য, তাদের সামাজিক, তাদের আর্থিক, তাদের বলতে পারো একটা পড়াশুনো করা, এডুকেশনাল পারপাসে এই সমস্ত জমিগুলোকে ব্যবহার করার কথা বলা হয়েছে। সেখানে স্কুল করা যেতে পারে, সেখানে মসজিদ তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এই রকম ভাবে একটা সামাজিক উন্নয়নের জন্য, কমিউনিটির মানুষদের উন্নতির জন্য, ওয়েলফেয়ারের জন্য ওয়াকফ বিল বা ওয়াকফ অ্যাক্ট তৈরি করা হয়েছিল। এবং তারপরে যখন সেখানে কিছু কিছু প্রবলেম দেখা দিল, তখন 2006 সালে 2006 সেখানে কিন্তু এটি কমিটি তৈরি করা হলো, যেটাকে বলে সাচ্চার কমিটি, যেটাকে বলা হচ্ছে সাচ্চার কমিটি। এবং এই সাচ্চার কমিটি তারা একটা রিপোর্ট তৈরি করলো যে কি করে মুসলিম কমিউনিটির উন্নতি করা যায়। এবং সেই উন্নতি করার জন্য তারা বেশ কিছু প্রস্তাবনা দিল সাচ্চার কমিটি। তারা বলল যে ওয়াকফ বোর্ডের খুব ভালো মতো ম্যানেজমেন্ট করতে হবে। ওয়াকফ বোর্ডে আমরা বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ছে, সেটাকে নিয়ে এখানে কিন্তু একটা বেটার ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যাতে করে বোর্ডের তৈরি করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সফল হয়। বলা হয়েছিল তখন যে সমস্ত যে ডকুমেন্টস রয়েছে, যে জমির কাগজপত্র রয়েছে, সেগুলো ডিজিটাল রেকর্ড রাখা হবে, ডিজিটাল রেকর্ড রাখা হবে, ঠিক আছে। তারপর বলা হয়েছিল যে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ যে ট্রাইব্যুনাল রয়েছে, যারা কোনো রকম ডিসপিউট হলে সমস্ত সমস্যাগুলো নিষ্পত্তি করে, সেই ট্রাইব্যুনালে বেশ কিছু কমপ্লেন্ট আসে ট্রাইব্যুনালের সম্পর্কে। তারা হয়তো কখনো কখনো অন্যায়ভাবে কারো জমি নিয়ে নিচ্ছে বা কোনো রকম ডিসপিউট করছে। সেই জন্য বলা হলো ওয়াকফ ট্রাইব্যুনালকেও ভালো মতো মনিটর করতে হবে, যে তারা যাতে ঠিকঠাক করে কাজটা করে, যাতে মানুষ এখান থেকে অবশ্যই সুবিধে পায়, কমিউনিটির উন্নতি হয়। এখানে কখনো কোনো উইমেন রিপ্রেজেন্টেটিভ রাখা ছিল না, উইমেন রিপ্রেজেন্টেটিভ রাখা ছিল না, সেটা রাখার কথা বলা হয়েছে। উইমেন রিপ্রেজেন্টেটিভ অবশ্যই দরকার বোর্ডে, কারণ আমরা জানি যে মহিলাদের উন্নতি সেটা যদি না হবে, তাহলে গোটা একটা জাতি কখনোই উন্নতি করতে পারবে না। সেখানে মহিলাদের উন্নতি করা, তাদের প্রবলেমগুলোকে নিয়ে তার সলিউশন করা, এটা খুবই জরুরি। দেখা যাচ্ছে অনেক সময় যে বাবা মা মারা যাওয়ার পরে, বা হয়তো সেই পরিবারে কোনো ছেলে নেই, তো সেই সম্পত্তিটা, সেখানে মেয়ে রয়েছে, কিন্তু সেই সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের কাছে চলে যাচ্ছে, এবং সেই মহিলাটি বা ধরো বিধবা মহিলা যা বিয়ের পর শ্বশুরবাড়িতে রয়েছে, তারা কিন্তু খুব অসুবিধার মধ্যে পৌঁছে যখন তাদের জমিটা চলে যাচ্ছে। এখানে বলা হলো যে উইমেন রাইটস বা মহিলাদের যে উত্তরাধিকার সূত্র, সেরকম একটা ব্যবস্থা করার কথা। তারপর সার্ভের কথা বলা হয়েছে, অর্থাৎ জমি নিয়ে যে ডিসপিউট থাকছে বা জমি নিয়ে যে কমপ্লেন আসছে, সেটাকে সার্ভে করতে হবে এবং সার্ভে করতে সঠিক রিপোর্ট দেওয়া, ঠিক আছে। এই সমস্ত কথা কিন্তু সাচার কমিটিতে বলা হচ্ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াকফ বোর্ডের হিস্ট্রিটা কিন্তু আজকে নতুন নয়, এটা অনেকটাই পুরনো, এবং তখন যে সমস্ত প্রভিশনস এখানে ছিল সেই অনুযায়ী বোর্ড তার কাজ করছিল। এবং বর্তমানে আমরা দেখতে পেয়েছি নতুন করে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে আসা হয়েছে। এবং এই নতুন যে আইন তৈরি করা হয়েছে, সেই আইনে পুরনো কিছু বিষয়কে
নতুনভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে, সাজানো হয়েছে, এবং যেটা নিয়ে বিতর্ক হচ্ছে। আমি কোনো রকম কোনো পলিটিক্যাল কথা বলতে আজকে এখানে আসিনি বন্ধুরা। আমি অ্যাজ আ স্টুডেন্ট তোমরা পরীক্ষাতে কি লিখবে আমি শুধু সেটাই তোমাদেরকে বলতে এসেছি, এবং আমি যতটা সম্ভব নিরপেক্ষভাবে আমি আমার রিপোর্ট রাইটিংটা আজকে তোমাদের সামনে রাখবো, এবং তোমরাও পরীক্ষাতে যখন উত্তর করবে তখন অবশ্যই নিরপেক্ষভাবেই তোমরা উত্তরটা লিখবে। তাহলে আমরা ওয়াক অফ যে বিল রয়েছে, আইন ছিল, সেটা সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম, প্রিলিমিনারি ইনফরমেশন তোমাদেরকে দিলাম। এরপর আমরা চলে আসছি আমাদের যে আসল রিপোর্ট রাইটিং, দি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেটা নিয়ে বলা হচ্ছে। দি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 অলসো নোন অ্যাজ উমিদ অ্যাক্ট, নতুন নামকরণ করা হয়েছে উমিদ অ্যাক্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনিফাইড ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট, যখন সবাই একত্রভাবে ইউনিফাইড ওয়েতে কোনো কিছু ম্যানেজ করছে, সেই ম্যানেজমেন্ট থেকে এম্পাওয়ারমেন্ট আসছে, এম্পাওয়ারমেন্ট থেকে এফিসিয়েন্সি তৈরি হচ্ছে, এবং এফিসিয়েন্সি থেকে ডেভেলপমেন্ট হচ্ছে কমিউনিটির। এই হিসেবে নামটা দেওয়া হচ্ছে উমিদ অ্যাক্ট। aims to streamline the management of waqf properties and promote social welfare। বলা হচ্ছে এই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেটা আসলে করা হচ্ছে স্ট্রিমলাইন করছে, সব বিষয়গুলোকে গুছিয়ে দিচ্ছে। কি গুছোচ্ছে? ম্যানেজমেন্ট অফ ওয়াক অফ প্রপার্টিজ, ওয়াক অফের আন্ডারে, ওয়াক অফ বোর্ডের আন্ডারে যত প্রপার্টি রয়েছে, সম্পত্তি রয়েছে, জায়গাগুলো রয়েছে, যেখান থেকে একটা খুব বড় অংশের রেভিনিউ জেনারেট হওয়ার কথা, সেই বিষয়টাকে স্ট্রিমলাইন করছে ম্যানেজমেন্টটাকে, এবং সোশ্যাল ওয়েলফেয়ার প্রমোট করছে, এবং অবশ্যই এই ওয়াক অফ প্রপার্টির মাধ্যমে সামাজিক উন্নতি কিভাবে করা যায় সেই বিষয়টাকে প্রমোট করছে। দি কনসেপ্ট অফ ওয়াক অফ ইজ রুটেড ইন ইসলামিক লজ অ্যান্ড ট্রেডিশনস, যেটা আমি একটু আগেও বলেছি। ওয়াক অফ বিষয়টা হচ্ছে ইসলামিক যে আইন এবং যে ঐতিহ্য ট্রেডিশন তার মধ্যে এটা আসছে। আ ওয়াক অফ ইজ এ প্রপার্টি ডোনেটেড বাই আ মুসলিম ফর চ্যারিটেবল অর রিলিজিয়াস পারপাসেস। এই যে ওয়াক অফ জিনিসটা হচ্ছে আসলে একটা সম্পত্তি, যে সম্পত্তিটা ডোনেট করা হয়েছে বাই আ মুসলিম, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ফর চ্যারিটেবল অর রিলিজিয়াস পারপাসেস। তিনি কেন সেটা দান করেছেন? তিনি দান করেছেন চ্যারিটি করার জন্য, দান ধ্যান করার জন্য, কিংবা ধর্মীয় উদ্দেশ্যে জমিটা দান করেছেন তিনি ওয়াক অফ বোর্ডকে। এই যে উদ্দেশ্য সেগুলো কি? যেমন বিল্ডিং মাস্ক হতে পারে, স্কুলস হতে পারে, হসপিটালস হতে পারে, ঠিক আছে, গ্রেভিয়ার্ডস হতে পারে, এরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে মসজিদ তৈরি, স্কুল তৈরি, হসপিটাল তৈরি, কবরস্থান তৈরি, বিভিন্ন কাজে এই জমিগুলোকে ব্যবহার করার কথা বলা হয়েছে। ওয়ান্স এ প্রপার্টি ইজ ডেজিগনেটেড অ্যাজ ওয়াক অফ, যখন একবার কোনো সম্পত্তি ওয়াক অফ বলে চিহ্নিত করা হয়, ইট বিকামস নন ট্রান্সফারেবল, তখন সেই সম্পত্তিটা তুমি আর কখনোই অন্য কাউকে হস্তান্তরিত করতে পারবে না, ট্রান্সফার করতে পারবে না, বা যদি সেই ব্যক্তি চাইবে জমিটা পরে ফিরিয়ে নেবে সেটাও তিনি করতে পারবেন না। অ্যান্ড ইজ কনসিডার টু বিলং টু গড, এবং মনে করা হয় তখন সেই ওয়াক অফ বা সেই জমিটা অবশ্যই ভগবানের সম্পত্তি হয়ে গেছে, সুতরাং সেটাকে কখনোই কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না। দি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 হ্যাজ মেড pivotal changes in ওয়াক অফ অ্যাক্ট 1995, এবং বর্তমানে আমরা যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে কথা বলছি সেটা আসলে কিন্তু ওয়াক অফ অ্যাক্ট 1995 এর যে আইনটা ছিল তাতে বেশ কিছু পিভটাল চেঞ্জেস করেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনে ওয়াক অফ বিলটা কি, আইনটা কি, ওয়াক অফ বিষয়টা কি, পুরো বিষয়টা আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখলাম। এর পরবর্তী প্যারাগ্রাফে আমরা লিখব যে নতুন যে ওয়াক অফ অ্যাক্ট 2025 নিয়ে আসা হয়েছে তাতে কি কি পরিবর্তন করা হয়েছে, কি কি পরিবর্তন করা হয়েছে। ইট ইনক্লুডস, অর্থাৎ নতুন আইনে ইনক্লুড করা হয়েছে নন মুসলিম রিপ্রেজেন্টেশনস, অর্থাৎ যে ওয়াক অফ বোর্ড আছে, স্টেট ওয়াক অফ বোর্ড, সেখানে দেখা যাচ্ছে যে 11 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার হচ্ছে যারা মুসলিম কমিউনিটিতে বিলং করে না, তারা অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকছে, এবং 2 জন মহিলা রিপ্রেজেন্টেশন সেখানে থাকছে। এটার মাধ্যমে কিন্তু ওয়াক অফের ইনক্লুসিভিটি
বা সবাইকে যে অন্তর্ভুক্ত করা সেই বিষয়টা চেষ্টা করা হয়েছে। রিমুভস ওয়াকফ বাই ইউজার প্রভিশন, এবং ওয়াকফ বাই ইউজার প্রভিশনটাকে রিমুভ করা হয়েছে। দেখো এখানে একটাই সাবজেক্ট আছে ইট, মানে এই যে আইনটা, এবং তারপরে আমরা বিভিন্ন ভার্ব দিয়ে এক একটা করে প্রভিশনসকে লেখা হয়েছে। একটা বড় সেন্টেন্স হয়েছে, বাট এত রকম পয়েন্টস আছে, এত কিছু লিখতে গেলে পরীক্ষাতে কিন্তু কখনোই পুরোটা কভার করা সম্ভব হবে না। সেই জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টসকে, প্রভিশনকে কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা ফ্রেজ হিসেবে লিখে যাওয়া হয়েছে। বলছে ইট রিমুভস ওয়াকফ বাই ইউজার প্রভিশন। এই যে ওয়াকফ বাই ইউজার অর্থাৎ ব্যবহার করার ফলে ওয়াকফ হয়ে গেছে, এই কথাটা রিমুভ করা হয়েছে, এই প্রভিশনটা রিমুভ করে। প্রভিশনটা কি? দেখো, ধরো একটা মসজিদ সংলগ্ন কোনো একটা ফাঁকা জায়গা আছে। এবার যখন মসজিদটাতে লোকজন যাওয়া আসা করছে, বিভিন্ন মানুষজন যাওয়া আসা করছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেই মাঠে, দেখা গেল অনেক বছর ধরে এভাবে চলতে চলতে সেই জমিটা ওয়াকফের আওতায় চলে আসলো, কারণ সেই জমিটা ধর্মীয় কারণে ব্যবহার করা হচ্ছে। সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে ওটা ধর্মীয় কারণে ব্যবহৃত হয়, তো ওটা ওয়াকফের আওতায় পড়ে যাচ্ছে। নতুন আইনে বলা হচ্ছে যে সেরকম প্রভিশন রাখা যাবে না। and stops encroachment of properties as waqf based on long term use for religious activities। এবং এই যে অনেক দিন তো ধর্মীয় কারণে কোনো জমি ব্যবহার করা হচ্ছে এবং শুধু সেই কারণেই সেই জমিটা ওয়াকফের আন্ডারে পড়ছে, তেমন কিন্তু করা যাবে না। এই যে জমি অধিগ্রহণ, এনক্রোচমেন্ট, সেটাকে বন্ধ করা হয়েছে নতুন আইনে। অর্থাৎ বলা হচ্ছে জমির যে কাগজপত্র, তার যে ডকুমেন্টেশন, সেগুলো দেখাতে হবে, সেগুলো যদি দেখানো হবে তাহলেই সেটাকে ওয়াকফের আওতায় আনা যাবে। যে কোনো ব্যক্তি অনেক বছর আগে সেটা নিজের ইচ্ছায় দান করেছিল, এরকম যদি কিছু প্রমাণিত করা যায় তাহলেই সেই জমিটা ওয়াকফের আওতায় থাকবে। এরপরে বলা হচ্ছে ইট এনশিওরস দি ইনহেরিটেন্স রাইটস অফ উইমেন বিফোর এনি প্রপার্টি ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়াকফ। বলা হচ্ছে যে মেয়েদের যে উত্তরাধিকার আইন, মেয়েদের যে উত্তরাধিকারের অধিকার, অর্থাৎ কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যাওয়ার আগে সেই মহিলার যে অধিকার আছে সেই জমির ওপরে, সেটা কিন্তু এখানে এনশিওর করা হচ্ছে। কোনো পার্টিকুলার জমি অবশ্যই, যেখানে যদি কোনো মহিলার অধিকার থাকে, কোনো বিধবা উইডো বা কোনো চিলড্রেনের অধিকার থাকে, কোনো বয়স্ক মহিলার অধিকার থাকে, তাহলে অবশ্যই প্রথমে তার অধিকারটা খতিয়ে দেখা হবে। gives authority to the district collectors to survey and resolve walk-off disputes instead of walk-off tribunal। এতদিন পর্যন্ত কোনো রকম কোনো সার্ভে করতে হলে, কোনো জমিটা ওয়াকফের আওতায় আসবে কিনা সেই সার্ভে করা, কিংবা যদি কোনো জমি সংক্রান্ত ডিসপিউট হয় সেই ডিসপিউটে যে কমপ্লেন করা, তার মামলা নিষ্পত্তি করা, সেটা কিন্তু ওয়াকফ ট্রিব্যুনালে হতো। বাট এখন থেকে বলা হচ্ছে সেই দায়িত্বটা পাচ্ছেন ডিস্ট্রিক্ট কালেক্টরস। সেই দায়িত্বটা পাচ্ছেন ডিস্ট্রিক্ট কালেক্টরস, যিনি কোনো জমি ওয়াকফের আন্ডারে গেছে কিনা, কেন গেছে, কি ব্যাপার, এটা সার্ভে তিনি করবেন, এবং তিনি কোনো জমি নিয়ে সংক্রান্ত কোনো বিবাদ হলে তিনি সেটা নিষ্পত্তি করবেন, ওয়াকফ ট্রিব্যুনাল করবে না। ইট অ্যালাউস ফর্মাল ডকুমেন্টেশন অফ ওয়াকফ প্রপার্টিজ অন এ সেন্ট্রালাইজড পোর্টাল। এবং বলা হয়েছে যে একটা সেন্ট্রালাইজড পোর্টাল থাকবে যেখানে সারা দেশের সমস্ত ওয়াকফ প্রপার্টি ফর্মাল ডকুমেন্টেশন করে সেখানে নথিভুক্ত করতে হবে সেই পোর্টালে। introduces a provision of appeal to the High Court against ওয়াকফ ট্রিব্যুনাল decisions। এবং এতদিন যেটা ছিল যে ওয়াকফ ট্রিব্যুনালে যে সিদ্ধান্ত গ্রহণ করা হতো সেটাই ফুল অ্যান্ড ফাইনাল ছিল। পরবর্তীকালে মানুষ চাইলেও সেই ডিসিশনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেতে পারতো না, কিন্তু এখন বলা হচ্ছে যে ওয়াকফ ট্রিব্যুনালের ডিসিশনে যদি কেউ সন্তুষ্ট না হয় তাহলে সেই ডিসিশনের বিরুদ্ধে তারা হাইকোর্টে অ্যাপিল করতে পারে। অনেক কিছু প্রভিশনস এখানে রয়েছে, কিছু কিছু প্রভিশনস বাদ দেওয়াও হয়েছে, কারণ এতটা পুরোটা লেখা সম্ভব নয়, পরীক্ষা ওয়ার্ড লিমিটটা ক্রস করে যাবে। তোমাদের যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে তোমরা অবশ্যই কমেন্টে লিখতে পারো। তাহলে আমরা এই প্যারাগ্রাফে নতুন যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কি কি প্রভিশনস নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব যে এত কন্ট্রোভার্সি কেন হচ্ছে, অর্থাৎ তুমি এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট
সেটার বিরুদ্ধে কি কি যুক্তি রয়েছে সেইগুলো তুমি লিখবে। আমি বলেছি তোমার আনসারে তোমাকে কিন্তু দুটো পক্ষই দেখাতে হবে, পক্ষে এবং বিপক্ষে দুটো পক্ষই তোমাকে দেখাতে হবে, এবং তারপর তুমি একটা নিউট্রাল ডিসিশন তুমি দেবে, নিউট্রাল একটা সিদ্ধান্তে আসবে, এবং সেভাবেই তোমার লেখাটা শেষ হবে। বলা হচ্ছে দি অ্যাক্ট হ্যাজ স্পার্কড সিগনিফিক্যান্ট কন্ট্রোভার্সি। অবশ্যই এই আইনটা কিন্তু বিশেষভাবে বিভিন্ন বিতর্কের সৃষ্টি করে, খুব গুরুত্বপূর্ণ বিতর্কের সৃষ্টি করেছে। ক্রিটিক্স আর্গিউ, সমালোচকরা আর্গিউ করে দ্যাট ইট ইনফ্রিঞ্জেস অন মাইনরিটিজ রিলিজিয়াস ফ্রিডম আন্ডার আর্টিকেল 14, 25, 26 অ্যান্ড 29। বলা হচ্ছে আমাদের সংবিধানে যে আইন রয়েছে, ধারা রয়েছে 14, 25, 26 এবং 29, সেই ধারার আওতায় যে মাইনরিটি সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সেগুলো কিন্তু হস্তক্ষেপ করা হচ্ছে, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে নতুন আইন দ্বারা। দি অ্যাক্ট সেন্ট্রালাইজেস কন্ট্রোল অফ স্টেট অথরিটিজ ওভার ওয়াকফ প্রপার্টিজ অ্যান্ড ডিসপিউটস। এবং এই আইনে কিন্তু কি করা হচ্ছে, স্টেটের যে অথরিটি, রাষ্ট্রের যে ক্ষমতা, রাজ্যের যে ক্ষমতা, সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে ওয়াকফ প্রপার্টি বা ডিসপিউট নিয়ে মামলার ক্ষেত্রে। এতদিন যেটা ওয়াকফ ট্রিব্যুনাল যে মামলাগুলো নিষ্পত্তি করতো, যে ডিসিশন নিত, সেটা চলে যাচ্ছে স্টেট অথরিটির কাছে। রিমুভিং ওয়াকফ বাই ইউজার মে জেপার্ডাইজ প্রপার্টিজ হিস্টোরিক্যালি ইউজড ফর ওয়াকফ পারপাসেস। এতদিন যে সমস্ত প্রপার্টিগুলো হিস্টোরিক্যালি ওয়াকফের বলে জানতো এবং ওয়াকফ সেগুলোকে ব্যবহার করত, এখন যখন ওয়াকফ বাই ইউজার এই প্রভিশনটা রিমুভ করে দেওয়া হয়েছে, তাহলে যে সমস্ত জমিগুলো, যে সমস্ত সম্পত্তিগুলো এতদিন হিস্টোরিক্যালি ওয়াকফের আওতায় ছিল, এখন জানা যায় সেগুলো নয়, তাহলে কিন্তু ব্যাপারটা জেপার্ডাইজ হতে পারে, আরো বেশি সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্ত সম্পত্তিগুলো নিয়ে। ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স মে আন্ডারমাইন দি ওয়াকফ বোর্ডস ইন্টেগ্রিটি। এবং বলা হচ্ছে যেহেতু নন মুসলিম মেম্বার্সকে তুমি এখানে ইনক্লুড করছো, সেহেতু এই ওয়াকফ বোর্ডের যে ইন্টেগ্রিটি সেটা কিন্তু কোনোভাবে এখানে লঙ্ঘন হতে পারে, কারণ তিনি যেহেতু মুসলিম কমিউনিটির নয়, ঠিক আছে, সুতরাং তিনি তাকে ইনক্লুড করলে হয়তো ওয়াকফ বোর্ডের ইন্টিগ্রিটিতে একটা প্রবলেম হতে পারে। তাহলে আমরা কিন্তু কন্ট্রোভার্সি কেন হচ্ছে, বিরোধিতা কেন করা হচ্ছে, এর বিপক্ষে কি কি রয়েছে, সেগুলো বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবারে অবশ্যই সবার শেষে তুমি তোমার একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেবে অ্যাজ এ স্টুডেন্ট। অল দি প্রস এন্ড কনস শুড বি টেকেন ইনটু কনসিডারেশন। এতক্ষণ আমরা যে পক্ষে বিপক্ষে যুক্তিগুলো দেখালাম সেগুলো সবকিছু বিবেচনা করতে হবে। কেন বিবেচনা করতে হবে? টু এস্টাবলিশ আ সেকুলার, ট্রান্সপারেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল সিস্টেম। অবশ্যই ধর্মনিরপেক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বপূর্ণ একটা সিস্টেম তৈরি করতে হবে ফর ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন, আলটিমেটলি সার্ভিং দি বেস্ট ইন্টারেস্ট অফ দি কমিউনিটি, যাতে করে ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন তাদের যে কমিউনিটি, সেই কমিউনিটির মানুষকে অবশ্যই তাদের খুব ভালো মতো সার্ভ করতে পারে, তাদের উন্নতির জন্য তারা কিন্তু কাজ করতে পারে। তাহলে সবার শেষে তুমি তোমার ব্যালেন্সড ওপিনিয়ন দিলে যে সমস্ত পক্ষে বিপক্ষে যুক্তিগুলোকে মাথায় রেখে চেষ্টা করতে হবে যাতে করে একটা সেকুলার, একটা ট্রান্সপারেন্ট এবং একটা অ্যাকাউন্টেবল সিস্টেম তৈরি করা যায় ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। কারণ ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন অবশ্যই কাজ করবে মুসলিমদের উন্নতির জন্য, তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক, তাদের যে এডুকেশনাল উদ্দেশ্য, সেই সমস্ত কিছু উন্নতির জন্য তারা কাজ করবে, এবং সেটা যাতে ঠিকঠাক করতে পারে সেই জন্য পক্ষে বিপক্ষে দুটো বিষয়কেই মাথায় রেখে তেমন ভাবেই কিন্তু একটা সিস্টেম এস্টাবলিশ করতে হবে। আমি আবারও বলছি, আমি কোনো ধর্মীয় সেন্টিমেন্টে, আমি কোনো কমিউনিটি সেন্টিমেন্টে আঘাত করার জন্য রিপোর্ট রাইটিংটা লিখছি না। যদি পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নটি আসবে, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তোমরা কিভাবে এটা আনসার করবে সেই বিষয়টা আজকে আমি প্রেজেন্ট করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।